সমাজ সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সমাজ সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক আবম ফারুক। স্যার, আপনাকে স্বাগত সমাজ সংলাপে। আমি প্রথমে জানতে চাই আপনার কাছে যে আমাদের ওষুধ নিরাপত্তাটা কি অবস্থায় আছে, কতটা নিরাপদ ওষুধ আমরা পাচ্ছি, ব্যবহার করছি, খাচ্ছি? একজন ফার্মাসিস্ট হিসেবে আমার তো বলাই উচিত যে খুব ভালো অবস্থা। আমরা 1982 সালে যখন জাতীয় ওষুধ নীতিটা হয়, সেই সময় থেকে আমরা লড়াই করে আসছি কয়েকটা জিনিসের জন্য। একটা হচ্ছে যে ওষুধের নিরাপত্তা, রোগী বা কনজিউমার সে যেন ওষুধটা ঠিকমতো পায়, সঠিক মানের ওষুধটা যেন পায়। কারণ হয় কি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন মানুষ থাকে সেই সময় সে ওষুধটাকে খায়। তো ওই সময় যদি ওই ওষুধটা বিশুদ্ধ না হয়, সঠিক মানের না হয়, কার্যকর না হয়, তাহলে তো রোগীর অবস্থা খুবই খারাপ। এবং আরেকটা বিষয় হলো, তার সঙ্গে প্রতারণাও করা হয়। কারণ হচ্ছে যে সে পয়সা দিয়ে ওষুধ কিনছে এবং ওই বিশ্বাসে কিনছে যে এই ওষুধটা ভালো। তো এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যে আমরা চাচ্ছিলাম বিদেশি আধিপত্য কমাতে। আমাদের দেশে আপনি জানেন যে 1982 সাল পর্যন্ত 7টা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা এখানে 75% ওষুধ তৈরি করত, 25% ওষুধ তৈরি করতো আমাদের দেশীয় কোম্পানিগুলো এবং অনেকগুলো স্থানীয় যেগুলো। আমরা বলতাম যে আমাদের দেশীয় অর্থনীতির বিকাশের জন্য আমাদের দেশীয় শিল্পকে বাঁচাতে হবে, শিল্পকে সামনে নিয়ে যেতে হবে। এবং জাতীয় ঔষধ নীতি 1982 সালের যেটা ছিল, সেটাতে ওখানে একটা খুবই চমৎকার কিছু ব্যবস্থা ছিল, যাই কারণে আজকে বেক্সিমকো, স্কয়ার, অপসোনিন অনেকেই উঠে এসছে। এখন বিষয় হলো যে আজকে এই 2015-তে এসে আমরা যদি একটু পর্যালোচনা করি, তাহলে কিন্তু কয়েকটা ক্ষেত্রে সাফল্য তো মারাত্মক। এক, ওই মাল্টিন্যাশনালদের যে দাপট 75% ছিল, আমরা তাদেরকে সেখানে 7%-এ নামিয়ে আনতে পেরেছি। আজকে 93% ওষুধ, আমার টোটাল যে অ্যানুয়াল ডিমান্ড, তার 93% ওষুধ আমাদের দেশীয় কোম্পানিগুলোই তৈরি করছে, মাত্র 7% তৈরি করছে বিদেশি কোম্পানিগুলো। এটা একটা সাফল্য। তার মানে আমার অর্থনীতিটা দাঁড়াচ্ছে, অর্থনীতিতে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় হলো যে আমরা যেসব ডোসেস ফর্ম, মানে যেমন ধরুন প্যারাসিটামল খাচ্ছেন আপনি জ্বর হলে, ট্যাবলেট আকারে খাচ্ছেন না সিরাপ খাচ্ছেন না সাসপেনশন খাচ্ছেন, তো এগুলাকে আমরা বলি ডোসেজ ফর্ম, মানে ওষুধটা উপস্থাপনটা কিভাবে করা হচ্ছে। তো অনেকগুলো ডোসেজ ফর্ম আমরা বানাতে পারতাম না, আমরা এরোসল পারতাম না, ইনজেক্টেবলস, ভায়াল বা এমপুল, জটিল ধরনের যেগুলো, সেগুলো বানাতে আমাদের অসুবিধা হতো। আমরা সাস্টেন রিলিজ বানাতে পারতাম না, টাইম রিলিজ বানাতে পারতাম না। এখন কিন্তু আমরা সবই পারি, আমাদের দেশীয় কোম্পানিগুলো সবই পারে। আরও একটা সাফল্য, সেটা হলো যে আজকে সারা পৃথিবীতে যে সার্টিফিকেটগুলো, মান সম্পর্কিত সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলোর মধ্যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের FDA বাদে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওই অথরিটির সার্টিফিকেট বাদে বাকি সবগুলো সার্টিফিকেট আমরা পেয়ে গেছি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের MHRA বলেন, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের TGA বলেন, ব্রাজিলের আনভিসা বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফিকেট বলেন, গালফ কান্ট্রি GC সার্টিফিকেট বলেন, সবগুলোই কিন্তু আমাদের পকেটে আমরা পাওয়া হয়ে গেছে। কিন্তু আমরা FDAটা এখনো পাইনি, যেটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব খুব শীঘ্র। এটা আরেকটা সাফল্য। আরেকটা সাফল্য হচ্ছে যে এইটার জন্য আমাদের কিন্তু বাইরে থেকে কোনো ম্যান পাওয়ার আনতে হয়নি, নিজস্ব আমাদের ফার্মাসিস্টরা বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরোচ্ছে, তারাই কিন্তু এই ওষুধগুলো তৈরি করছে। ফলে ওই বাইরে থেকে ম্যান পাওয়ার হায়ার করে এনে ওই যে টাকাটা বাইরে চলে যাবে, সেটাও কিন্তু হচ্ছে না। তো এগুলো গেল আমাদের সাফল্যের দিকগুলো। ব্যর্থতাও আছে সেই সাথে, সেটা হলো সাফল্য আরেকটা আছে। এক সময় আমরা মিসকিনের দেশ বলে পরিচিত ছিলাম, এখন কিন্তু যারা আমাদেরকে মিসকিন বলতো, তারা কিন্তু আমাদের ওষুধও খাচ্ছে। কেমন? এই মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপ বলেন, জার্মানি, ফ্রান্স থেকে শুরু করে সিঙ্গাপুর, আমাদের ওষুধ যাচ্ছে। এবং ইন টোটাল আমরা 93 কান্ট্রিজ ওষুধ রপ্তানি করছি। কেউ কেউ বলেন যে গরিব দেশের ওষুধ গরিব মানুষেরা খায়, বিভিন্ন দেশ, বিভিন্ন পৃথিবীর গরিব দেশগুলো। এটা সত্য না, কারণ জাতিসংঘের হিসাবে LDC মানে স্বল্পোন্নত দেশ 49। তো 49 যদি আমরা ধরে নেই যে আমাদের ওষুধ খালি গরিবেরাই খায়, তাহলে তো 49 কান্ট্রি হওয়ার কথা। সেখানে 93 কান্ট্রিজে আমরা ওষুধ, 93টি দেশ, তার মানে নিশ্চয়ই উন্নত দেশও আছে এর ভিতরে এবং উন্নয়নশীল দেশ গাণিতিক হিসাবে। তো এখন এটাও একটা বড় সাফল্য এবং এটা কিন্তু আমাদের এই মরালটাকে খুব বাড়িয়ে দিয়েছে, আমাদের ফার্মাসিদের আত্মবিশ্বাস যে না, আমরা আন্তর্জাতিক মানের ওষুধ বানাতে পারি,
এটা সার্টিফিকেশন পাওয়া এবং সেই এক্সপোর্ট। এখন ব্যর্থতার জায়গাগুলো কি? ব্যর্থতার জায়গাগুলোর মধ্যে একটা হলো যে বাজারে আমাদের এই সাফল্যের পাশাপাশি আবার প্যারাসিটামল সিরাপ খেয়ে বাচ্চাও মারা যাচ্ছে। কেমন 1993 সালে 94 সালে একবার 800 মতো বাচ্চা মারা গেছে প্যারাসিটামলের সিরাপ খেয়ে। দ্বিতীয় হচ্ছে যে একটা জাতির জীবনে এই ধরনের বড় সড়ো পাবলিক হেলথ অ্যাক্সিডেন্ট হ্যাজার্ড একবারই কিন্তু ঘটে, কারণ জাতি ওখান থেকে শিক্ষা নেয়। আমরা কিন্তু শিক্ষা নেইনি, এবং না নেওয়ার কারণে যেটা হলো যে আমাদের 2010 সালে আমরা আবার, তবে সরকারকে ধন্যবাদ যে ওই সময় খুব দ্রুত হস্তক্ষেপ করার ফলে অল্প কিছু বাচ্চা মারা গিয়েছিল, শত শত বাচ্চা মারা যায়নি। এবং এখানে আমাদের যেসব অ্যান্টিবায়োটিকগুলো বিভিন্ন রকমের, আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে এইসব জায়গাগুলোতে সবগুলো কোম্পানি সমানভাবে মান সম্পন্ন ওষুধ তৈরি করছে না, মান রক্ষা করতে পারছে না বা করছে না, করতে চাচ্ছে না, দুটাই। একটা হলো ইন্টেনশন, আমি বলবো যে কোন কোন কোম্পানির ইন্টেনশন খুবই বাজে। দ্বিতীয় আরেকটা হলো যে হয়তো ইন্টেনশন আছে কিন্তু ফ্যাসিলিটিস নাই তার, যে কারণে সে পারে না। তো এই জায়গাটাতে আমাদের একটা সমস্যা আছে। আমরা দেশীয় কোম্পানি, ভেজাল ওষুধ বাজারে অনেক আছে, অনেক মানে আসলে সংখ্যার দিক থেকে অনেক, কিন্তু আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে কিন্তু বেশি না, 7 to 8%। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 to 8%। কিন্তু ওই ওষুধে অনেক ছড়িয়ে আছে অনেক। আমি একটা উদাহরণ দিলে, সংখ্যাগত পরিসংখ্যানের উদাহরণ দিলে বুঝবেন। 245টা বা 46টা ওষুধের কোম্পানি কাগজে পত্রে আমাদের এখানে আছে, দেশি বিদেশি সব মিলিয়ে, বড় ছোট মাঝারি মিলিয়ে। এর মধ্যে আপনার 50টা ওষুধ কোম্পানি, তাদের কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নীতিমালা, মানে উত্তম উৎপাদন কৌশল, মানসম্পন্ন ওষুধ তৈরি করতে গেলে কি কি ধরনের নীতিমালা মানতে হবে, সেই মানসম্পন্ন ওষুধ তৈরি করার ক্ষমতা গোটা 50 কোম্পানি আছে। এখন আমরা ওই জাতীয় সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, তারা একটা বিশেষজ্ঞ টিম তৈরি করেছেন যে সবগুলো ওষুধ কোম্পানি পরিদর্শন করে তাদের ক্ষমতা সম্পর্কে বলার জন্য, তাদের জিএমপি ক্ষমতা অর্থাৎ উত্তম উৎপাদন কৌশলটা কেমন, তারা কেমন ওষুধ বানাতে পারে, ক্ষমতা কেমন আছে। আমরা কিন্তু খুঁজে পেয়েছি 193টা ওষুধ কোম্পানি। আচ্ছা, তো তাহলে কাগজে পত্রে যদি আপনার থাকে 246, আপনি পান 193, তাহলে এখানে একটা ফাঁকি আছে। এখানে অনেকেই হয়তো বন্ধ করে দিয়েছে, যে সরকারকে জানায়নি। আবার এমনও হতে পারে যে অনেকে ওই র মেটেরিয়ালটা বাইরে থেকে আনে, ইম্পোর্ট করে এনে এখানে কালোবাজারে বিক্রি করে দেয়। আর 3 নম্বর হতে পারে যে কোনো কারণে বন্ধ হয়ে আছে, সাসপেন্ডেড, তারা আবার হয়তো চালু করবে ইত্যাদি। তো এখন ব্যাপার হলো যে নতুন কিছু ওষুধ কোম্পানিও আবার এসছে। ওই যেটা বললাম যে মানের দিক থেকে যে সব উপকরণগুলো যথাযথ দেয়া হয় কিনা, যতটুকু দেওয়ার কথা, এই বিষয়টা হলো যে উপকরণগুলো দেওয়া হচ্ছে কিনা এটা আমরা সর্বাংশে নিশ্চিত নই, আমি স্বীকার করতে বাধ্য। 100 ml এর জায়গায় সেখানে আসলে কতটুকু ওষুধের গুণগত মান, ওখানে যেমন ধরুন একটা সেফ্রাডিন ক্যাপসুল 500 মিলিগ্রাম থাকার উচিত, একটা জায়গাতে আপনি প্রেসক্রিপশন পেলেন, আপনি কিনে নিলেন। এখন এটা নির্ভর করবে যে আপনি কোন কোম্পানির কিনছেন। আচ্ছা, আমি সেই কারণেই বলছিলাম সর্বাংশ সত্য না। আপনি কিছু ভালো কোম্পানি আছে, যেই কোম্পানিগুলোর জিএমপি অনুযায়ী ওষুধ তৈরি করার ক্ষমতা আছে, তারা কিন্তু আপনাকে 500 মিলিগ্রাম দিতে বাধ্য, না দিলে ধরা পড়বে। আচ্ছা, মানে ব্যবস্থাটা এমনই যে তাদের কোনোভাবেই ফাঁকি দেওয়ার সুযোগ নাই। কিন্তু বেশ কিছু কোম্পানি আছে, আমরা ওই যে বলছিলাম সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো পরিদর্শন করছি, আমাদের অভিজ্ঞতা খুবই তিক্ত। আচ্ছা, অসংখ্য ওষুধ কোম্পানি, ছোট 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 কুটির শিল্প বলতে পারেন এদেরকে, এরা এই ওষুধ তৈরি করছে এবং বাজারে দিচ্ছে, সেফ্রাডিন বানাচ্ছে। সেফ্রাডিনের কোনো র মেটেরিয়ালই ওদের গোডাউনে নাই। বানাচ্ছে কিভাবে? বানাচ্ছে ওই আটা, ময়দা, সুজি, নানান কিছু দিয়ে, বা হয়তো আরো খারাপ কিছু দিচ্ছে। মানুষ প্রতারিত হচ্ছে ওইসব কোম্পানির দ্বারা। অতএব নির্ভর করছে যে আপনি কোন কোম্পানির ওষুধ কিনছেন। আপনি একটু আগে বলছিলেন যে আগে একটা ট্যাবলেট খেলে কাজ হতো, এখন 2টা খেতে হচ্ছে, আবার বিদেশি একটা খেলে কাজ হয়। এখানে একটা ক্ষোভ, বেদনা, হতাশা হয়তো আছে, একই সাথে কিন্তু আরেকটা খারাপ ইন্ডিকেশন আছে যে আমার দেশের ওষুধের মার্কেটে কিন্তু বিদেশি অনুপ্রবেশের একটা সুযোগ তৈরি হয়ে যায়। আমরা ওই বিশ্বাসগত মনোবেদনার জায়গা থেকে, ধারণাগত দিক থেকে আমরা কিন্তু এটা চাই না। আমরা চাই না যে আমাদের দেশে কোনো বিদেশি মার্কেট এখানে আসুক। আমাদের দেশে ওষুধ কোম্পানি, ভালো ওষুধ কোম্পানি আছে তো।
তাহলে ভালো ওষুধ কোম্পানিকে আপনাকে তাদেরকে সহায়তা করতে হবে, খারাপ যারা তাদেরকে আপনি বাধ্য করেন ভালো করতে। যদি তারা ভালো না করে, তাদেরকে সুযোগ দেওয়ার পরেও যদি তারা ভালো না করে, বন্ধ করে দেবেন। এটা তো কোনো ইয়ে না যে মানে তারা তাদেরকে দান খয়রাত তারা করছে আমাদেরকে। আমরা পয়সা দিয়ে ওষুধ কিনছি, আমার জনগণ, দেশের মানুষ তারা পয়সা দিয়ে ওষুধ কিনছে, কষ্টার্জিত পয়সা। এবং আরো বড় ব্যাপার, ওই যে সেফট্রাডিনটা সে পেল না, ডাক্তার কনফিউজ হচ্ছে যে কি ব্যাপার, সেফট্রাডিন দিলাম কাজ হলো না, তখন তাকে আরেকটা হায়ার অ্যান্টিবায়োটিক দেয়। এবং ওই হায়ার অ্যান্টিবায়োটিক মানে হলো অনেক বেশি টাকা এবং অনেক বেশি ক্ষতি। এবং ডাক্তার বিভ্রান্ত হচ্ছেন, তখন হয়তো মনে করছেন যে না এটা এই ওষুধ না, এটা অন্য রকমের ওষুধ। এক গাদা টেস্ট করার জন্য ইয়ে দেওয়া হলো। অর্থাৎ রোগী ক্রমাগত তার শারীরিক ক্ষতি, তার মানসিক ক্ষতি, তার আর্থিক ক্ষতি এবং তার আয়ুগত ক্ষতি, এটা তো আমরা অ্যালাউ করতে পারি না। তো সেই কারণে আমরা বলি যে আপনার এটা নির্ভর করে আসলে ওষুধের। আপনি ওই একটা ট্যাবলেট খেলে কাজ হবে, একটা ট্যাবলেট খেলেই কাজ হবে। আমাদের বাংলাদেশে অনেক ওষুধ কোম্পানি আছে যেগুলো একটা ট্যাবলেট খেলেই কাজ হবে। আর যদি ওই খারাপ ওষুধ কোম্পানির ওষুধ খান, আপনি বলছিলেন দুটা খেতে হবে, দুটা না 5টা খেলেও কিছু হবে না। কিন্তু এখানে তো চিকিৎসকদের দায়িত্বশীলতার ব্যাপারটা চলে আসে। উনি ওনার ব্যবস্থাপত্রে কোন কোম্পানির ওষুধ দিচ্ছেন, এটা নির্ভর করে শুধু চিকিৎসক না, চিকিৎসকের সাথে আমি আরেকটা পার্টিকে সঙ্গে আনতে চাই, আরেকটা খুব ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তারা হচ্ছেন ওষুধের বিক্রেতা, হ্যাঁ, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা। এই যে দুটা পক্ষ, তারা কিন্তু খুব বেশি রকমের প্রভাবিত করেন। কারণটা হলো আমি বলি, আমাদের দেশে আমরা একটা জরিপ করেছিলাম কয়েক বছর আগে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে। সেখানে আমরা দেখেছি যে আমার দেশে যা ওষুধ বিক্রি হয় তার 87% ওষুধ বিক্রি হয় নন প্রেসক্রিপশন সেল, প্রেসক্রিপশন লাগে না। মাত্র 13% ওষুধ বিক্রি হচ্ছে প্রেসক্রিপশনে। এখন এটা ভয়াবহ চিত্র। কারণটা হলো আপনার মানিব্যাগে টাকা আছে, আপনি দোকানে যাবেন, আপনি দোকান থেকে আপনার পছন্দ মতো যত খুশি ওষুধ কিনে আনবেন। এটা কি অ্যান্টিবায়োটিক, এটা কি সিডেটিভ, এটা কি হরমোন, এটা কি আত্মহত্যা করার ওষুধ, এটা কি মানুষ খুন করার ওষুধ, কেউ কিছু দেখছে না। ঢাকা শহরের কথাই বলুন, এই ঢাকা শহরে বড় বড় যে ওষুধের দোকানগুলো এবং যেগুলো খুবই প্রেস্টিজিয়াস, আপনি ওখানেও যান, প্রেসক্রিপশন ছাড়া কয়টা ওষুধ বিক্রি হয় আর প্রেসক্রিপশন দিয়ে কয়টা ওষুধ বিক্রি হয়, আপনি বিশাল একটা ব্যবধান এবং ভয়ে পাওয়ার মতো একটা ফিগার আপনি পাবেন। এখন এই যে 87% ওষুধ নন প্রেসক্রিপশন সেল, প্রেসক্রিপশন লাগছে না, আমি যে কারণে এদের নাম দিয়েছি ওষুধের মুদি দোকান। মুদি দোকানে গেলে যেমন আপনি ফর্দ অনুযায়ী ওষুধ কিনতে পারেন, মুখে মুখে বলছেন ময়দা দাও, সুজি দাও, ওইটা এত কেজি, ডাল দাও এত কেজি, টাকা থাকলে। ওষুধের ক্ষেত্রে এটা ঘটছে এবং এইটা মোটেই ফার্মেসি না। ফার্মেসি হলে ওখানে ফার্মাসিস্ট থাকতে হবে, ফার্মেসি হলে ওখানে প্রেসক্রিপশন দেখাতে হবে, ফার্মেসি হলে সেখানে ড্রাগ ইনফরমেশন দেবে, শুধু ওষুধ বিক্রি করবে তা না। ড্রাগ ইনফরমেশন আমাদের এখানে কি আছে, কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় রাখতে হবে, এই ওষুধটা খাওয়ার সময় কি ধরনের লক্ষণ দেখা গেলে ওষুধ খাওয়া বন্ধ করতে হবে। আপনার মনে আছে মহাখালীতে ফরিদা নামে একটা মেয়ে মারা গিয়েছিল, এই সাধারণ একটা ভালো একটা অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন, সে অতি সাধারণ কারণে ওই অ্যান্টিবায়োটিক ডাক্তার দিয়েছিলেন এবং সেইটা খাওয়ার পরে তার অসুবিধা হচ্ছিল। নিয়ম হলো ওরকম হলে বন্ধ করতে হয়, ওই ধরনের অ্যাডভার্স এফেক্ট হলে, কিন্তু সেটা করার মতো কেউ ছিল না, তাকে সেই পরামর্শ কেউ দেয়নি। এবং সে ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার তাকে বলেছে যে না তুমি যেটা দিয়েছে সেটাই খাও। সে দোকানদারের কাছে বারবার গিয়েছে, দোকানদার বলছে তুমি বেশি জানো, ডাক্তার সাহেব দিয়েছে তোমাকে খেতে, তুমি খাও। কারণটা হলো ওখানে ফার্মাসিস্ট কেউ ছিল না। এরকম অনেক মৃত্যুর ঘটনা আমরা জানি বহু, এবং আপনি জানেন গুলো সেগুলো হলো রিপোর্টেড, আর যেগুলো আনরিপোর্টেড আমরা জানতে নিয়মিতই হচ্ছে। অসংখ্য এই ধরনের ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে এই ড্রাগ ইনফরমেশনটা আপনাকে দিতে হবে, আরো দিতে হবে এই ওষুধটা খাওয়ার সময় আপনার ডায়েট কি হবে, আপনি কি খাবেন। আপনার হলো লিভারের সমস্যা, আপনি লিভারের সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন, আর আপনি সকালে উঠে হাজির বিরিয়ানি খাচ্ছেন বা ওই পরোটা খাসির কলিজি খাচ্ছেন, এটা তো হবে না। আপনাকে তো ওষুধের সাথে মিলিয়ে, অসুখের সাথে মিলিয়ে ওষুধের সাথে তথ্যের ব্যাপারটাও দেখতে হবে, খুবই জরুরি। শুধু তাই না, আপনার ওই ফার্মাসিস্ট দোকানের থেকে ওষুধ বিক্রি করার সময় তাকে বলতে হবে কতটুকু পানি খাবে, সে কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে কিনা, কারণ কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে অ্যাসিড আছে, কোল্ড ড্রিঙ্কস সোডিয়াম বাইকার্বনেট আছে। তাকে বলতে হবে মদ খাওয়া যাবে কি যাবে না। অনেকেই হয়তো লুকিয়ে টুকিয়ে একটু বিয়ার খাচ্ছে, এটা খাচ্ছে, সেটা খাচ্ছে, মরে যেতে পারে মানুষ। আমাদের এখানে একটা বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে যে চিকিৎসকরা অনেক বাড়তি ওষুধ দিয়ে দেন, অপ্রয়োজনীয় ওষুধ দিয়ে দেন। সেটা অনেক মানে তারকা খচিত বিশেষজ্ঞ চিকিৎসক থেকে আরম্ভ করে একদম মহল্লার আপনি যেগুলোকে মুদির দোকান বলছেন সেখানে যে চিকিৎসকরা বসেন তারা পর্যন্ত। এটা হলো কি যে এখানে একটা ওই মুনাফা
সহজ মুনাফা লাভের একটা লোভ কাজ করছে দোকানদার এবং কোন কোন চিকিৎসকের বেলায়। আমি সবার কথা বলবো না, অনেক ভালো ভালো চিকিৎসক আমাদের অবশ্যই আছেন। আছেন। তো তাদের এটা হলো যে ওই যেখানে দুটো ওষুধ দিলে হয়, আমরা এটাকে বলি রেশনাল ড্রাগ ইউজ, ওষুধের যৌক্তিক ব্যবহার। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা 1976 সালে এই ধারণাটাকে প্রমোট করেছিল। আমাদের জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম, তিনি ইন্তেকাল করেছেন অনেক আগে, তিনি অনেক আগে থেকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলার বহু আগে থেকেই উনি এটা করতেন। যে ওনার বক্তব্য ছিল, আপনি বিধান রায়ের নাম শুনেছেন পশ্চিমবাংলার, উনিও তাই, যে ওনারা কি বলতেন, ওনারা বলতেন যে আমি যদি সঠিকভাবে ওষুধটাকে চিহ্নিত করতে পারি, ডায়াগনোসিসটা যদি ঠিক হয়, তাহলে তো আমার বেশি ওষুধ লাগবে না, আমি তখন একটা দুইটা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবো। আপনি যদি ভালো শুটার হন, স্নাইপার যদি হন, তাহলে আপনার একটা গুলি দুইটা গুলিতেই আপনি হিট করতে পারবেন টার্গেটকে। আর যদি না হয় তাহলে আপনি ব্রাশ ফায়ার করবেন। তো এখন চিকিৎসকরা ব্রাশ ফায়ার করছেন। এখন ব্রাশ ফায়ারের মতো অনেকে করছেন, এটা উচিত না। এতে স্বাস্থ্যের ক্ষতি হয়, রোগীর মারাত্মক রকম। আরেকটা ক্ষতি হলো তার পকেটের ক্ষতি। আর বিনিময়ে লাভটা হচ্ছে দোকানদারের, এবং ওই চিকিৎসক কিছু কমিশন টমিশন পাচ্ছেন। আপনি এই যে কথাটা তুললেন, সেখানে আমি আরেকটা প্রসঙ্গ যোগ করতে চাই। শুধু ওষুধ নয়, নন ড্রাগ এইরকমও প্রেসক্রিপশনে অনেক আসে। আমরা কদিন আগে কয়েকটা প্রেসক্রিপশন জরিপ করছিলাম, সেখানে পেলাম কয়েকটা প্রেসক্রিপশন যে 10টা ওষুধ, তার মধ্যে 3টা হচ্ছে আসলে ওষুধ, আর বাকি 7টা হলো ফুড সাপ্লিমেন্ট। আপনি এই ফুড সাপ্লিমেন্ট রোগীকে কেন দিচ্ছেন? চকের গুঁড়া খেতে হবে মানুষকে, কেন? আমার কি বিকল্প কিছু নাই? তার শরীরে অমুকের অভাব, অতএব এইটা দাও। দাম কত? ওষুধের চেয়ে দাম বেশি। 800 টাকা, 900 টাকা, 1200 টাকা এক একটা শিশির দাম। আর যেখানে আমার ওষুধের দাম, আমার অ্যান্টিবায়োটিক, আমার স্টেরয়েড, আমার হরমোন, এগুলোর দাম হলো সর্বসাকুল্য 300 টাকা, আর ওগুলোর দাম হলো 1200 টাকা। একটা গরিব মানুষ করে কি? এবং দোকানদারকে যখন বলে যে ভাই আমার সম্পূর্ণ টাকা তো নাই, আমাকে কিছু দেন, সে করে কি ওষুধগুলা বাদ দিয়ে নন ওষুধগুলা তাকে গুছিয়ে দেয়, কারণ ওখানে তার প্রচুর মুনাফা। 800 টাকার একটা শিশি বিক্রি করতে পারলে, অবিশ্বাস্য ব্যাপার, দোকানদার 200 টাকা পায়, ওখানে ডাক্তার সাহেব পান 200 টাকা, আর ওই বাকি 400 টাকা কোম্পানি নিচ্ছে। এবং কোম্পানি এই ফুড সাপ্লিমেন্ট নাম করে যে সমস্ত জিনিস বিক্রি করছে, এগুলো একেবারে অখাদ্য, এগুলো মোটেই কোনো ওষুধ না, এগুলা মোটেই কোনো প্রেসক্রিপশনে লেখার জিনিস না। এবং আইন করা উচিত যে এই ফুড সাপ্লিমেন্ট যারা লিখবেন, এটা একটা অডিট হওয়া উচিত। অডিটে যদি দেখা যায় যে অন্যায়ভাবে লিখছেন, অযৌক্তিকভাবে লিখছেন, ইরেশনাল প্রেসক্রিপশন, তাহলে এই সরকারের এইসব ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। আরেকটা বিষয় হলো কি, যে আপনি এই ফুড সাপ্লিমেন্টগুলো কিন্তু কোনো আইনের আওতায় নাই, যে যেখানে পারে কটেজ ইন্ডাস্ট্রির মতো বা তার চাইতেও খারাপ অবস্থা তারা করে ফেলছে। এবং এইটা সরকারের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তার আওতায় না এটা। এবং আমাদের দেশে কিন্তু, আমেরিকায় বা অন্যান্য দেশে, ইভেন ইন্ডিয়াতেও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা অথরিটি আছে, যেখানে খাবার, ওষুধ, প্রসাধন, গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন সামগ্রী, এই যে হারপিক টারপিক আমরা ব্যবহার করি, ছারপোকা মারার ওষুধ, সবগুলো একসঙ্গে রেখে একটা অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়, মনিটরিং, এক ছাতার নিচে, ওয়ান স্টপ সার্ভিস। কিন্তু আমাদের এখানে অজস্র প্রতিষ্ঠান, ফলে কি হলো, একজনের সঙ্গে আরেকজনের কোনো সমন্বয় নাই। এবং এই যে ফুড সাপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রিগুলো, তারা সমানে ব্যবসা করে যাচ্ছে, মানুষকে পকেট কাটা হচ্ছে, ঠকানো হচ্ছে, মানুষ কোনো বেনিফিট পাচ্ছে না এখান থেকে। কিন্তু এই ওষুধ কোম্পানিগুলোর একটা বদনাম হচ্ছে যে এতগুলা ওষুধ দিয়েছে ডাক্তার, এত টাকার ওষুধ লাগলো। আসলে কিন্তু ওষুধের পরিমাণ ওখানে কম, 200 টাকা, আর ওখানে 800 টাকা। ওখানে 800 টাকা। আচ্ছা, এটা গেল একটা দিক। আরেকটা বিষয় হলো কি, যে কথাটা আপনি একটু আগে বলছিলেন যে মার্কেটিং এর এথিক্স, পলিসিটা, এখানে আমি বলবো যে ওই যে 87% ওষুধ বিক্রি হয় ওষুধের দোকানদারের মাধ্যমে, পাইকারি এবং খুচরা দোকানদারের মাধ্যমে, প্রেসক্রিপশন লাগে না। এই প্রেসক্রিপশন লাগে না, এই জিনিসটা বন্ধ করতে হবে। আপনি যদি এইটা বন্ধ করেন, আপনার মার্কেটিং এর অর্ধেক সমস্যা বন্ধ হয়ে যায়। কারণটা হলো যে তখন কোম্পানি করে কি, দোকানদারকে গিয়ে মোটিভেট করে। ওই যে স্যাফরাডিন 500 মিলিগ্রাম, আমরা আমাদের এই পরিদর্শনে দেখেছি বেশ কিছু কোম্পানি স্যাফরাডিনই নাই, অথচ সে স্যাফরাডিন বানাচ্ছে। পেনিসিলিন বানানোর পারমিশন নাই, অথচ সে কিন্তু এই পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বানাচ্ছে। এখন বিষয়টা হলো, আমরা বানাচ্ছে যে তার প্রমাণ পেলাম কোথায়? তার স্টকের মধ্যে, সে যেখান থেকে ফিনিশ প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে সেখানে। এমনকি বাজার থেকে আমরা স্যাম্পল নিয়েছি। আজকে সকালেও আমাকে অ্যামোক্সিসিলিন ক্যাপসুলের কিছু স্যাম্পল দিল একটা কোম্পানির। ওই কোম্পানি আমি নিজে পরিদর্শন করেছি, ওখানে তার কোনো লাইসেন্সই নাই ওটা বানানোর।
অথচ সে বানাচ্ছে গোপনে গোপনে। আপনাকে দিয়েছে সে। হ্যাঁ, এবং আমরা কিনেছি, বাজার থেকে কিনেছি, বাজার থেকে কিনে এনেছি। আমাদের একটা মনিটরিং এর ব্যবস্থা আছে। আমরা তাদেরকে আবার পরে জিজ্ঞাসাবাদ করব যে কেন এটা কিভাবে হলো। এখন প্রশ্নটা হলো যে আপনি এই সার্বিকভাবে এই সম্পূর্ণ যে একটা জটিল পরিস্থিতি, ওই উল যেমন প্যাচ লেগে বলের মতো হয়ে যায়, তারপরে খুলতে গেলে খুব অসুবিধা হয়। আমার এখানে কিন্তু এই সমস্যাটাকে আপনি একটা পার্টিকুলার ইয়েতে করতে পারবেন, একটা ফ্যাক্টর না, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কিন্তু বড় একটা বিষয় হলো যে আপনি প্রেসক্রিপশন সেল চালু করতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেটা করে, নন প্রেসক্রিপশন সেলও হয়। যেমন ধরুন আপনার আজকে জ্বর এলো, আপনি একটা প্যারাসিটামল খেলেই হয়, তা আপনি মনে করেন যে ডাক্তারের কাছে পরে যাব, আপাতত জ্বরটা একটু কমাই, কিংবা দাঁতে একটু ব্যথা, কিংবা পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেলেন, একটা প্যারাসিটামল খাবেন বা একটা সাধারণ ওষুধ খাবেন। এইটার জন্য ডাক্তারের কাছে যাবেন, 200-300 টাকা ভিজিট দেবেন। তো এইটা না করে যেটা করা হয় যে এই ওষুধগুলো আপনি কিনতে পারবেন প্রেসক্রিপশন ছাড়া। ওই সর্দির ওষুধ, আমাশার ওষুধ, ডায়রিয়ার ওষুধ, আপনার এই সাধারণ জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ, কেমন, এইগুলো আমরা বলি ওভার দি কাউন্টার ড্রাগস, ওটিসি। ওভার দি কাউন্টার ড্রাগস দুনিয়ার সব দেশেই কিন্তু পারমিশন দেওয়া হয় প্রেসক্রিপশন ছাড়া বিক্রি। আপনি আমেরিকায় যান, যেটা সবচেয়ে রেগুলেটেড মার্কেট, দুনিয়ার সবচেয়ে রেগুলেটেড মার্কেট হচ্ছে আমেরিকার এই ওষুধের মার্কেট। সেখানে আপনি ওষুধ কিনতে পারবেন অনেকগুলোই। আপনি গ্যাস্ট্রিকের রেনিডিন কিনবেন বা অমিপ্রাজল কিনবেন, এগুলো আছে, এগুলো ওপেন। অর্থাৎ যেই ওষুধগুলো কম ক্ষতিকর এবং যেগুলো ফ্রিকুয়েন্টলি পেশেন্টের দরকার হতে পারে এবং যেগুলোর দামের তুলনায় প্রেসক্রিপশনের ফি অনেক বেশি, এবং যেগুলো জটিল ওষুধে ব্যবহার করা হচ্ছে না, এই সবগুলো শর্ত মিলিয়ে একটা ওটিসি ড্রাগ লিস্ট থাকে। এবং এই ওটিসি ড্রাগ লিস্টটা প্রেসক্রিপশন লাগবে না, বাকি সমস্ত ওষুধ প্রেসক্রিপশনে দিতে হবে। সরকার একটা ড্রাগ পলিসি করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং আমরা 2013 সালের নভেম্বর মাসে একটা ওষুধ নীতির খসড়া বানিয়ে কিন্তু সরকারের কাছে জমা দিয়েছি। এটা একদিন বিভিন্ন কারণে পড়েছিল, এখন সম্প্রতি আমরা দেখছি যে ওইটা আবার নড়তে শুরু করেছে। আশা করি যে খুব শীঘ্রই হয়তো এটা। তারা কত? হ্যাঁ, ওষুধ প্রশাসন তো অবশ্যই আছে, এবং তারা একেবারে কোনো কাজ করছে না তা না। ওখানে লোকবলের অভাব আছে। তার চেয়ে বড় বিষয় হলো নীতিমালার একটা সমন্বয়হীনতার একটা বিষয় আছে। আর ওদেরকে আরেকটু ক্ষমতা মাঠ পর্যায়ে দেওয়া উচিত। আপনার ওই আমি একটি জেলাতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে আমাদের ড্রাগ সুপার, উনি জেলার যিনি কর্মকর্তা, ওষুধ কর্মকর্তা, তিনি একটা ভ্যান গাড়িতে চড়ে এক জায়গায় যাচ্ছেন। উনি আমাকে দেখেননি, আমারই প্রাক্তন ছাত্র। আমিও তাকে দেখে না দেখার ভান করে মুখ ঘুরিয়েছিলাম, কারণ এটা লজ্জার ব্যাপার। সে দেখলে ওই ভ্যান গাড়ির মধ্যে মিষ্টি কুমড়া ছিল, বোরখা পরা মহিলা ছিল, ছোট বাচ্চা ছিল, বুড়া ছিল, ছাতা মাথায় দিয়ে ভদ্রলোক বসে আছেন। আমি পরে তার অফিসে গিয়েছিলাম পরের দিন, তাকে আমি বললাম যে কালকে তুমি কোথাও গেছিলে নাকি? তো বললো যে হ্যাঁ অমুক জায়গায়। সে কিন্তু গিয়েছিল সরকারি দায়িত্ব পালন করার জন্যই। ওষুধের দোকানগুলো ভিজিট করবে, লাইসেন্স আছে কি নেই, খারাপ ওষুধ আছে কিনা। একটা লোক যদি এইভাবে তাকে মুভ করতে হয়, বাংলাদেশে কত অজ্ঞাত অখ্যাত অগুরুত্বপূর্ণ অফিসাররা বড় বড় গাড়ি পায়, আমার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন পাবে না কেন? এবং সে একটা ড্রাগ সুপার, ইকুইভ্যালেন্ট টু এ পুলিশ সুপার। একটা পুলিশ সুপারকে আপনি ভাবতে পারেন যে সে ভ্যান গাড়িতে করে যাবে? ড্রাগ সুপারকে কিন্তু ভ্যান গাড়িতে করে যেতে হয়, একই র্যাঙ্ক। আচ্ছা, আবার বিপরীত কথাও বলবো, আমি তাকে তার অসহায়ত্বের কথাটা বলছি, সেই সঙ্গে আবার তার নৈতিকতার প্রশ্নটাও কিন্তু আমি আনবো। এই অনেকেই আছেন যে যারা নাকি তাদের জ্ঞাত আয় বহির্ভূত জীবনযাপন করেন, এবং এই যে পত্রপত্রিকাতে লেখা হচ্ছে, বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছে যে খুব আমাদের কালো অর্থনীতি ওখানে খুব বেশি পরিমাণে, আমাদের কিন্তু ওই জায়গাটা থেকেও বেরিয়ে আসতে হবে। অতএব আমি মনে করি যে আমাদের ওষুধ প্রশাসনের যারা আছেন, তারা তাদের মধ্যে ভালো লোক, আমি মানে পাবলিকলি তো বলা যাচ্ছে না, নাম বলা যায় না, কিন্তু আমি জানি আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন অত্যন্ত দক্ষ অফিসার, অত্যন্ত ভালো এবং অত্যন্ত সৎ। তাদের এত সৎ যে তাদের সংসার চলতে কষ্ট হয়, কিন্তু এরা কোনো মূল্যায়ন পাচ্ছে না। মূল্যায়ন পাচ্ছে কারা? বড় গাড়ি পাচ্ছে কারা? বাড়িতে ঢুকলে ওই ড্রয়িং রুমে পর্দা দেখবেন, তার মাসিক বেতন যা, তার চাইতে বেশি দামি হচ্ছে তার পর্দা। এই যে জ্ঞাত আয় বহির্ভূত আরেকটা আয় সে এটা করে, এবং এটা যারা করে ওদেরকে তিরস্কার করতে হবে। আপনি যদি সরকারি সমস্ত অফিসের মধ্যে, বেসরকারি সমস্ত অফিসে, ইভেন এনজিওতে, যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানিতে ইভেন, পুরস্কার এবং তিরস্কার এই দুইটা যদি না রাখেন, তাহলে কিন্তু সেটা গতিশীল হবে না।
ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে জনবলের অভাব আছে, তাদের যানবাহন, তাদের ক্ষমতা, তাদের অনেক কিছু করার ইয়ে আছে, কিন্তু আরেকটা বড় বিষয় হলো পুরস্কার এবং তিরস্কারের ব্যবস্থা করেন না কেন? আপনার এই পুরস্কার তিরস্কারের ব্যবস্থা না করলে কি হয়, খারাপ লোকগুলো জি, সামনে ভালো চলে আসে। লোকগুলোকে ক্রস করে সামনের দিকে চলে এবং যায়। বলা হয় যে ওষুধ কোম্পানিগুলো ওষুধ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে। আমার মনে হয় না এটা সত্য কথা। ওষুধ কোম্পানি এখন, এটা তো স্বাভাবিক যে আমাদের দেশে যারা ভালো কোম্পানিগুলো তাদেরকে সবাই পছন্দ করবে, এটা তো স্বাভাবিক। খারাপ কোম্পানিগুলোকে অপছন্দ করবে, এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম। এখন এই প্রাকৃতিক নিয়মের মধ্যে হয়তো কিছু হয়, কিন্তু কোম্পানি নিয়ন্ত্রণ করে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমার কাছে মনে হয় না। এবং বলা হয় যে সক্রিয়তাটা আসলে কিভাবে বাড়ানো যায়। সক্রিয়তা বাড়ানোর জন্য একটা প্রথমত যে কাজটা করা দরকার, যেটা আমরা বলছিলাম, আগে পরিদপ্তর ছিল, এখন অধিদপ্তর অধিদপ্তর হয়েছে। হয়েছে। এখন অধিদপ্তরের সঙ্গে লোকবল তাদেরকে দিতে হবে। এবং আমি যেটা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী ওদেরকে বেশ কিছু পদ অ্যালোকেট করেছেন, কিন্তু সেই পদগুলো এখনো নিয়োগ সম্পন্ন হয়নি। দ্বিতীয় হলো যে ওই পদগুলোতে আপনি যদি সমস্ত মানচিত্রটাকে নিয়ে আপনি জোন ওয়াইজ ভাগ করে করে দেন এবং জবাবদিহিতার একটা ব্যবস্থা রাখেন, এবং সেই জবাবদিহিতার মধ্যে পুরস্কার এবং তিরস্কারের ব্যবস্থা থাকে, এবং তার চাইতেও আরেকটা জিনিস আপনি যদি রাখেন, যেটা নৈতিকতার প্রশ্নটাকে বিভিন্নভাবে নৈতিকতা, অ্যাকাউন্টেবিলিটি আপনাকে যদি এস্টাবলিশ করতে না পারেন, তাহলে কিন্তু এই অফিস যত বড়ই হোক, যত লোকবলই দেন না কেন, কাজ করবে না। ওষুধ নীতি কতটা সহায়তা করবে ওষুধ প্রশাসনকে সক্রিয় হতে? ওষুধ যেটা নীতি যেটি প্রস্তাবিত। প্রস্তাব করা হয়েছে, যেটি 2013 সালে আমরা দিয়েছি, সবাই মিলে কাজ করে, সবাই ছিলেন একেবারে, চিকিৎসক, ফার্মাসি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি, ইউনানি। এই প্রথমবার বাংলাদেশে সরকার একটা উদ্যোগ নিয়েছেন, এই প্রথমবার স্বাস্থ্য মন্ত্রণালয় একটা ওষুধ নীতি ঘোষণা করবেন, যেখানে শুধু অ্যালোপ্যাথি না, অ্যালোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথি, সবাই আছে। ইউনানি, আয়ুর্বেদিক সবাই আছেন। এবং সবার সম্মিলিতে, সবার সম্মিলিত সিদ্ধান্তে আমরা একটা ওষুধ নীতি মানে তৈরি করতে পেরেছি, এবং সেটা সরকারের কাছে দেওয়া হয়েছে। এটা কিন্তু ইতিহাসে প্রথমবার। 1982 ওষুধ নীতি যেমন একটা যুগান্তকারী ছিল, বর্তমান সরকারের সময়ে যে ওষুধ নীতিটা আসছে, খুব শীঘ্রই ইনশাল্লাহ আসবে, সেটাও কিন্তু একটা যুগান্তকারী হবে। এবং এখানে ওই ওষুধ প্রশাসন সহ ফার্মেসি শিক্ষা থেকে শুরু করে ওষুধের দোকানের কি হবে, কোম্পানিগুলো কিভাবে চলবে, জিএমপি না মানলে কি হবে, সমস্ত বিষয়গুলো ওখানে বলা আছে। আপনি ওষুধ প্রশাসনের যে বিষয়টা, সেখানেও কিন্তু এটি কিভাবে পরিচালিত হওয়া উচিত, ওখানে সাজেশনসগুলো আছে। আচ্ছা। আমরা একটু অপেক্ষা করি ওষুধ নীতিটার জন্য। এবং এই যে মানে অপচিকিৎসার ব্যাপারটাও তো ওষুধ নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। অপচিকিৎসা আসলে আইনগতভাবে তো এটা বাতিল করা হয়েছে 1982 সালেই, জি। কিন্তু তারপরেও লঞ্চে, স্টিমারে এগুলো হতো। তো 1900 যেটা হারবালের ক্ষেত্রে বেশি হয়। হারবালের ক্ষেত্রে বেশি হচ্ছে। আপনার সালাউদ্দিন ইউসুফ সাহেব একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন 1997 সালে, 97 তিনিও বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন এবং সেই আইনের অ্যামেন্ডমেন্ট উনি তৈরি করেছিলেন। এখন কিন্তু আপনি লঞ্চ ঘাটে বা স্টিমারে বা বাসে, ট্রেনে ওই হকারদের ওষুধ বিক্রি করা দেখবেন না। যদি দেখেন, সঙ্গে সঙ্গে পুলিশকে বলেন, এবং এটা একেবারে নিষিদ্ধ করা। কিন্তু তারপরেও কিছু কিছু ওষুধ আপনাদের টেলিভিশন চ্যানেলে আসে না, অন্য কিন্তু জায়গায় আসে। অনেক চ্যানেলে আমরা দেখি বাতের ব্যথা, অমুক ব্যথা, তমুক ব্যথা, নানান রকমের আজগুবি সমস্ত কথাবার্তা, এবং দাম কি এক একটার, বিফলে মূল্য ফেরত, না হলে এক্ষুনি ফোন করেন টাকা পেয়ে যাবেন, এই ধরনের আজগুবি কথাবার্তা। তারপরে স্বপ্নে পাওয়া ওষুধ, কিন্তু ওষুধ নীতি কি এগুলো ওই জিনিসটা একটু অপচিকিৎসা ওই বন্ধ বিষয়টা করতে কমাতে হবে। পারবে কিনা, যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি? প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির জন্য ওষুধ নীতিতে কিছু গাইডলাইনের কথা বলা আছে, এবং আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, এবং সরকার যদি খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নেন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যদি ডাইনামিক্যালি পরিচালিত হয়, তাহলে নিশ্চয়ই এটা সম্ভব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই নিরাপদে থাকুন।